দেখলেন যে আমি ঘরে যাচ্ছি, এখানে ডাকলেন কেন? আচ্ছা দেখেছেন যেহেতু বলুন, কি হয়েছে, কি বলবেন? তুমি আমার জীবনে অনেক বড় উপকার করেছে। আমার সহায় সম্পত্তি, মিল, ফ্যাক্টরি সব তোমার নামে লিখে দিয়েছি। কিন্তু কিন্তু এখন তোমার রূপ চেঞ্জ। তুমি আমার মেয়েকে ঘরে রেখে আপনার মেয়ে আমার পাশে কোনো মেয়েকেই দেখতে পারে না, সে আমার কলিগ হোক বা অফিসের স্টাফ। আমার অফিসে অনেক মেয়েরাই কাজ করে, তো যে ওকে দেখতে পারে না, নিজের চরিত্রের ঠিক নেই, সে আসছে আমার চরিত্র নিয়ে কথা বলতে। এক্সকিউজ মি। আমার মেয়েকে নিয়ে বদনাম করছো। সাহসের কথা বলছেন? সাহস কেমন লাগলো থাপ্পড়টা? শোনেন, ইট মারলে পাটকেল খেতে হয়। সাহস আমাদের বাড়িতে থেকে আর আমার ছেলের গায়ে হাত দেয়। শোন, তোর বাবাকে না চাইলে যে কোনো সময় কিছুই বলবো না তোদেরকে। শোন সৈকত, ওদেরকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবি না, এক্ষুনি বাড়ি থেকে বের করে দেই। হ্যাঁ মা, যা বেরো, বেরো, বেরো। দেখো তুমি এমনটা করো না আমাদের সাথে। আমার বাবার শরীরের অবস্থা ভালো না। এই অবস্থায় যদি আমরা বাড়ি থেকে ব্যাপার, এই বাড়ি থেকে যে বেরিয়ে যেতে হবে সেটা কনফার্ম। এই তোর বুড়ো বাপকে নিয়ে যা, বেরো, বেরো, এই বেরো। হ্যাঁ বাবা, আপদগুলো বিদায় হয়েছে, তোমার এখন এই রাজত্ব তোমার আর আমার। কি ব্যাপার আজকে? খুশি না দুনিয়ার সবচেয়ে খুশি আমি। শোনো, আপদ তো বাড়ি থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার বউ আমার বাসা আমাকে নিয়ে যাবে না? এইটা কেমন কথা বললে বলো তো? আরে আজব ব্যাপার, আগে তো আমার বাসায় ঝামেলা ছিল তাই তোমাকে নিয়ে যেতে পারিনি। বাসায় তো তোমার মা আছে তাই না? হুট করে তোমার বাসায় যাব, ব্যাপারটা কেমন না, সে কিছু মনে করবে না? আরে দূর, রাখো তো আমার মার কথা, বর্তমানে কিছুই দেখি না। তোমার মতো একটা নায়িকা, একটা মডেল, আমার লাইফ পার্টনার, উফ। ভাব, শিপুকেও ডাক দিতে হবে। তুমি একটা কাজ করো, শিপুকে ফোন দিয়ে আসতে বলো, আজকে রাতে চিল করব। ঠিক আছে, আমি ওকে একটু পরে কল দিচ্ছি। উফ, কি রে বন্ধু, তোর মডেল নাচে না কেন রে? সৈকত, তুই এসব কি করছিস? যে আমরা কি ভিখারি আছি নাকি বলো তো? রিক্সা চালিয়ে 2-4 টাকা ইনকাম করে কি আর এইসব খাওয়া যায়? এতটা মম, তুমি এখানে কেন এসেছো? আমরা একটু বন্ধু বান্ধব মিলে পার্টি করছি, আর এর মধ্যে মা থাকলে কি ভালো লাগে বলো তো? আচ্ছা যাও, তুমি গিয়ে সব তো বড় লোকের খাওয়া, আর আমার ছেলে তো এখন কোটিপতি। ঠিক আছে বাবা, তোরা খাওয়া দাওয়া কর, আমি বেডরুমে যাই, রেস্ট নেই। হ্যাঁ, যাও মম। আমি দেখতে পারি না, তোর ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিলাম। আর যদি ওই ওই পুরানগারটার সাথে তোর বিয়ে না দিতাম, তাহলে তোকে আর আছে, ভুল তো আমিও করেছি। আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। আমি ভেবেছিলাম সৈকত অনেক ভালো একটা ছেলে, তাই তো তুমি বলার খেলাতে। ঠিকই রে মা, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। দেখ, কিছুদিন আগেও আমরা আমরা কোন অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা। তোকে এইখানে দেখে আমি যে সহ্য করতে পারি না মা। কবে যে তোকে আবার তোর যোগ্য স্থানে নিয়ে যাব, বাবা তুমি এত সাথে করি, তোর কথা ভেবেই তো চিন্তা করি। আমার কথা এত চিন্তা করতে হবে না বাবা, আমি তো ভালোই আছি। আমি তোমার সাথে থাকলে তার সাথে যেটা করে সেটা তার মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা ওকে চিনতে ভুল করেছি। বাবা, এমনও তো হতে পারে। একদম টেনশন করো না, আমি আছি না। তোমার মেয়ে তো এখনো জীবিত আছে। আমি শিক্ষিত একটা মেয়ে, আমি চাইলে একটা ভালো চাকরি করতে পারবো। শুধু সরো না, এখন চলো, তোমার খেতে হবে তো, চলো। শুধু শুধু বাড়িতে আসার তো প্রয়োজন ছিল না। দেখুন সৈকত সাহেব, আপনারা আমাদের ব্যাংক থেকে 50 কোটি টাকা লোন নিয়েছিলেন, যেটা সুদে আশ করেননি। তাই আমরা আসলে অনেকটা বাধ্য হয়েছি আইনের কাছে দ্বারস্থ হতে, এবং কোর্ট থেকে আমরা উকিল নোটিশ নিয়েছি যে আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক দিয়ে তারপর টাকাটা নিয়েছিলেন। তাই আইন অনুযায়ী আপনাদের সকল সম্পত্তি এখন ব্যাংকের নামে চলে এসেছে। হচ্ছে বাড়িটা যদি আমাদের নামে দিয়ে দিতেন অথবা এই ফ্ল্যাটটা দিয়ে দিতেন তাহলে অ্যাটলিস্ট আমরা থাকতে পারতাম, কিন্তু আমার এই বৃদ্ধ মাকে নিয়ে টাকাটা নিয়েছিলেন, তাই কোর্টের অনুমতি সাপেক্ষে আমরা আপনাদের সকল সম্পত্তি সিলগালা করে দিতে বাধ্য হচ্ছি। ম্যানেজার সাহেব, আমাদের কি সরি, আমি আপনাদের কয়েক দিন তো দূরে থাক, কয়েক মিনিট সময়ও দিতে পারবো না।
আমাদের জিনিসপত্র নেওয়ার জন্য তো কটা দিন সময় দিবেন। দেখুন ম্যাম, আমরা প্রশাসন ডাকতে বাধ্য হব। তোর আমি তখনই কইছিলাম এত বাড়াবাড়ি করিস না, এত লাফালাফি করিস না। আমি যাবো না, আমি ওই মসজিদে গিয়ে আর উঠুম না। কাছে তো কোনো টাকা নেই যে তাদেরকে আমি দিয়ে বাড়িটা অ্যাটলিস্ট ছাড়িয়ে রাখবো। ওই মা, সমস্যা নেই, চলো বস্তিতেই ফিরে যাই, কারণ আমাদের তো থাকার অভ্যাস আছে। আমরা যাচ্ছি, হ্যাঁ, প্রশাসন ডাকার কোনো দরকার নেই। হ্যাঁ, আসলে আমাদের একটা মান সম্মান আছে তো। মা চলো, হ্যাঁ চলো। কি ব্যাপার সৈকত, তুই রিক্সা চালাচ্ছিস? তোর তো রিক্সা চালানোর কথা ছিল না, কোথায় গেল সেই টাকা? আর কোটি টাকার মালিক এত তাড়াতাড়ি ফকির হয়ে গেল কিভাবে? সবই আমার পাপের ফল। আমি লোভ করছিলাম, লোভে পড়া তোমার সাথে যে আচরণ করছি তার ফল আমি ভোগ করতেছি। আমি রিক্সাওয়ালা, আমি আমার পাপের ফল। সম্পত্তির লোভ, টাকার লোভ আমারে মানুষ থেকে অমানুষ বানায় ফালাইছে, লেলাই দিছিল। তারপর থেকে আমি আর মানুষ আছিলাম না। ওরা যা কইতো আমি তাই করতাম, ওরা যা কইতো আমি তাই শুনতাম। গরিব ঘরে জন্ম আমার, কত আশা, কত আকাঙ্ক্ষা, অনেক দেখতাম। তাই সব সময় চিন্তা করতাম একটু বড়লোক হইতে পারতাম, টাকা পয়সার মালিক হইতে পারতাম। আসলে টাকা না থাকলে কেউ দাম না। কিন্তু আজকে ওই লোভ যে আমার রাস্তায় আবার দাঁড় করাইবো, এটা যদি জানতাম কোনোদিন এত লোভ করতাম না। এই জন্যই মানুষ বলে, কি দোষ ছিল আমার বলতো, কি দোষ ছিল আমার বাবার? আমার বাবা তোকে ভালোবেসে আমার সাথে বিয়ে দিল, ভালোই তো সংসার করছিলাম। আরে আমার যে সয় সম্পত্তি ছিল এগুলো তো তোরই হতো, আমার তো কোনো ভাই নেই যে ভাগিদার থাকতো। আমার যা ছিল সব তোর থাকতো, রাখতে পারলি না। যে রিক্সা চালক ছিলি, আজকে সেই রিক্সা চালকই হয়ে গেছিস। এটাকেই বলে নিয়তি। আজকে যে কোটিপতি, কালকেই সেই ফকির। তুমি আমারে ক্ষমা কইরা দাও। ক্ষমা? তোকে যদি আমি ক্ষমা করি না, উপর আলাও আমাকে ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নেই, তুই যে কালো ছায়া আমার উপরে পড়ুক। অতএব শেষবারের মতো আমারে ক্ষমা কইরা দাও। আমি আর কোনোদিন উল্টাপাল্টা কিছু করুম না। আমি সাহস কি করে হয় আমার হাত ধরার? আর তুই কি ভেবেছিস আমি আবার তোর সাথে সংসার করব? কখনো না। কোনো বেঈমানের সাথে আমি আর সংসারে জড়াতে চাই না। ধ্বংস হয়ে গেছে, যার কারণে আমার স্ট্যাটাসটা শেষ হয়ে গেছে, যার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। আজকে নিজের দোষের রাস্তায় নেমে গেছি। আজকে আমার জীবন থেকে শিক্ষা পাইলাম, অতি লোভে তাতি নষ্ট।